বিজ্ঞান ও প্রযুক্তির মিশেল আমাদের সভ্যতাকে কোন উচ্চতায় কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এবং কতটা পরিব্যাপ্ত করতে পারে তার উদাহরণ আজকে আমরা এখানে সচক্ষে দেখছি। আমরা দাঁড়িয়ে রয়েছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের বেসমেন্টে, যেখানে স্পেস সায়েন্স ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়ামের পাবলিক আউটরিচে যে এক্সিবিশনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে সেই প্রদর্শনীতে প্রায় 20টিরও বেশি বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং স্টার্টআপস অংশ নিচ্ছে এবং তারা অসাধারণ কিছু কাজের সমন্বয় এখানে আমাদেরকে এক্সিবিশনের মাধ্যমে দেখাচ্ছে এবং তার সাথেই আমরা এখন পরিচিত হতে চলেছি। গত 5 দশকে ভারতের মহাকাশ প্রযুক্তি এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তারই নিদর্শন দেখা গেল কলকাতায় জাতীয় মহাকাশ বিজ্ঞান প্রদর্শনীতে। এখানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিভিন্ন কেন্দ্র এবং বাণিজ্যিক বিভাগ অংশ নিয়েছে। স্যাটেলাইট লঞ্চ ভেহিকল 3 ভারতের প্রথম সফল পরীক্ষামূলক স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা উপগ্রহ উৎক্ষেপণ যান। ইসরো 1980 সালের 18 জুলাই SLV-3-র সাহায্যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ রোহিণীকে সাফল্যের সাথে কক্ষপথে স্থাপন করে। এর সাথেই ভারতের উপগ্রহ উৎক্ষেপণ প্রযুক্তির যাত্রা শুরু হয়। এরপর অগমেন্টেড, পোলার এবং জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল নির্মাণের সাথে স্যাটেলাইট পেলোডের নতুন যুগের সূচনা করেছে ইসরো। স্যাটেলাইট প্রযুক্তি এবং তার বিভিন্ন অবিচ্ছেদ্য অংশ সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার কলকাতা প্রদর্শন করছে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ক্রায়োজেনিক C-25 ইঞ্জিন, বিকাশ ইঞ্জিন, অ্যাডভান্সড রিমোট সেন্সিং স্যাটেলাইট রিসোর্স স্যাট, অ্যাস্ট্রোস্যাট, চন্দ্রযান, মঙ্গলযান, ইন্ডিয়ান হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম গগনযানের ক্রিউ মডিউল, হিট শিল্ড, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV, জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল GSLV Mk3। ইসরো ইনার্শিয়াল সিস্টেম ইউনিট তিরুভানন্তপুরম প্রদর্শন করছে আবহাওয়া উপগ্রহ ইনস্যাট, যোগাযোগ উপগ্রহ GSAT-এর বিভিন্ন অংশ, ওশান স্যাট উপগ্রহের মাধ্যমে সামুদ্রিক আবহাওয়া নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি, নতুন প্রজন্মের উপগ্রহে ব্যবহৃত যন্ত্রাংশ, পৃথিবীর ঘূর্ণনের ফলে তৈরি কম্পাঙ্ক মাপার পদ্ধতি, মহাকাশযানের উৎক্ষেপণ থেকে কক্ষপথে স্থাপনের বিভিন্ন কার্যক্রম নির্ণয়ে স্পেস অ্যাকচুয়েটর, সেন্সর ইত্যাদি কিভাবে কাজ করে তার বিবরণ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং দেহরাদুন প্রদর্শন করছে কৃষি, ভূমি এবং জল সংরক্ষণ বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে উপগ্রহ ব্যবস্থা কিভাবে কাজ করে। নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার উমিয়াম মেঘালয়ের প্রদর্শনী মূলত ভূবিজ্ঞান ও পৃথিবী এবং মহাকাশের আবহাওয়া, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং রিমোট সেন্সিংয়ের প্রয়োগ বিষয়ে। রকেটিয়ার্স ভারতের প্রথম বাণিজ্যিক সংস্থা, যারা মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে মহাকাশ বিজ্ঞানের হাতে কলমে প্রয়োগের সুযোগ নিয়ে এসেছে। বিভিন্ন রকেট মডিউল নিজে হাতে তৈরি এবং প্রয়োগ, ইসরোর কাজের ক্ষেত্র সম্পর্কে সচেতন করা, মূলত মহাকাশ প্রযুক্তির সাথে সাধারণ মানুষের এক সহজ যোগসাধন। আমাদের এখানে অনেক রকম ফিল্ডে রিসার্চ হয়, যেমন অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, জিও সায়েন্স, প্ল্যানেটারি সায়েন্স, তারপর থিওরিটিক্যাল ফিজিক্স, অ্যাটমিক, মলিকুলার অ্যান্ড অপটিক্স। বিভিন্ন বিষয়ে আমাদের থিওরিটিক্যাল কাজকর্মও হয় এবং এক্সপেরিমেন্টাল কাজকর্মও হয়। এবং রিসেন্ট যা রিসার্চ প্রোগ্রেস এইসব ফিল্ডে আমাদের ইনস্টিটিউটের কন্ট্রিবিউশন এতে অনেক। আর আমরা এখানে মেনলি এসছি স্কুল স্টুডেন্টদের মোটিভেট করতে, তারা যাতে তাদের হায়ার স্টাডিজে रिसर्चर কথা ভাবে। मेनली हर बेसिक साइंस जो होता है, चाहे एस्ट्रोनॉमी, एस्ट्रोफिजिक्स हो, जियो साइंसेज हो, थियोरिटिकल फिजिक्स हो, स्पेस साइंसेज हो, आदि हम बहुत सारे विषयों में हम लोग रिसर्च करते हैं। और हम लोग रिसर्च के एकदम हाई एंड रिसर्च होता है हमारा, जिसमें कि हम लोग सोफिस्टिकेटेड बहुत नए इंस्ट्रूमेंट्स, एकदम वर्ल्ड क्लास के इंस्ट्रूमेंट्स, स्टेट ऑफ द आर्ट यूज़ करते हैं। आज के जेरकम এই যে এখানে ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম চলছে, সেখানে দেখানো হচ্ছে যে ভারতের নিজস্ব যে যন্ত্রপাতি
তার একটা হচ্ছে গিয়ে একটা স্পেস দূরবীন, অ্যাস্ট্রোস্যাট তার নাম, 7 বছর আগে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। সেটা থেকে আমরা অসাধারণ কিছু ছবি পাচ্ছি এবং তার থেকে সবচেয়ে দূরের গ্যালাক্সি কিছু আবিষ্কার করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা চর্চা করছি এখানে। এরপর আসছে ভারতে আরও বড় বড় নানা ধরনের প্রজেক্ট। ভারতের মাটিতেই তৈরি হবে লাইগো ইন্ডিয়া। ভারতের পয়সায় এবং ভারতের সহযোগে তৈরি হবে হাওয়াই দ্বীপপুঞ্জতে পৃথিবীর সবচেয়ে বড় দূরবীন 30 মিটার টেলিস্কোপ। তৈরি হবে দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় স্কোয়ার কিলোমিটারের এই ধরনের বড় বড় দূরবীন এবং ফ্যাসিলিটির মধ্যে দিয়ে আমরা জানতে পারবো মহাবিশ্ব সম্বন্ধে, আমাদের সূর্য সম্বন্ধে, আমাদের পৃথিবী সম্বন্ধে অনেক নতুন জিনিস। সেই জন্য আমি বলি জ্যোতির্বিজ্ঞান আর স্পেস সায়েন্স হচ্ছে এই শতাব্দী, একবিংশ শতাব্দীর বিজ্ঞান। এই বিজ্ঞানে শুধু ফিজিক্স লাগে না, এই বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং লাগে, কেমিস্ট্রি লাগে, অঙ্ক লাগে, বায়োলজি লাগে, নানা ধরনের সাবজেক্ট লাগে। এবং ছাত্ররা যাই পড়ুক না কেন, তারা এই তাদের আন্ডার গ্র্যাজুয়েট বা মাস্টার্সে এই ধরনের সাবজেক্ট পড়ে তাই থেকে তারা জ্যোতির্বিজ্ঞান বা স্পেস সায়েন্স করতে পারে। আমরা এখানে অশোকা ইউনিভার্সিটি থেকে একটা স্টল দিয়েছি। অশোকা ইউনিভার্সিটিতে বিজ্ঞানের সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো কী কী কাজ করছে সেগুলো দেখানোর জন্য, পার্টিকুলারলি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আমরা এখন একটা অ্যাস্ট্রোনমি মাইনর শুরু করেছি, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অ্যাস্ট্রোনমি এডুকেশনটা বাড়ানো যাচ্ছে। এই অ্যাস্ট্রোনমি এডুকেশনের মধ্যে আমরা অনেক রকম এক্সপেরিমেন্ট করাচ্ছি, ইনক্লুডিং ডেটা ফ্রম ইন্ডিয়ান ফ্যাসিলিটিস লাইক অ্যাস্ট্রোস্যাট। অ্যাস্ট্রোস্যাটের ডেটা নিয়ে আমরা এই ছাত্রছাত্রীদের শেখাবো কীরকমভাবে সেই অ্যাস্ট্রোস্যাট ডেটা অ্যানালাইজ করে সেখান থেকে বিভিন্ন জিনিস যেমন পালসার, তারপরে ব্ল্যাক হোল, গ্যালাক্সি, এগুলো থেকে কিভাবে তাদের খবর আমরা এই ডেটা থেকে জানতে পারি। 2015 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, সেটার নাম অ্যাস্ট্রোস্যাট। সেটার মধ্যে 5টি টেলিস্কোপ আছে। এগুলো দিয়ে অতিবেগুনি থেকে শুরু করে এক্স রে তরঙ্গদৈর্ঘ্য অবধি পর্যবেক্ষণ করা যায় এবং এগুলি ব্যবহার করে ভারতের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা এবং ভারতের বাইরেরও কিছু বিজ্ঞানী তারা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করছেন। তার মধ্যে বিভিন্ন ধরনের তারা বা নক্ষত্রপুঞ্জ এবং অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস, ব্ল্যাক হোল ইত্যাদি সবই আছে। এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে এই বিভিন্ন বস্তুগুলি সম্পর্কে অনেক নতুন তথ্য জানা যাচ্ছে। তাদের মধ্যে কী ধরনের প্রক্রিয়া চলে, সেগুলোর মধ্যে কী ধরনের গঠন রয়েছে সেগুলো জানা যাচ্ছে। এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমি এবং আমার সহকর্মীরা এবং আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী তারা এই অ্যাস্ট্রোস্যাটের পর্যবেক্ষণ ব্যবহার করে বিভিন্ন গবেষণা করছেন। এবং অ্যাস্ট্রোস্যাটের যে সায়েন্টিফিক পরিচালন, যে কিভাবে অ্যাস্ট্রোস্যাটকে ব্যবহার করা হবে, কোন জিনিসগুলি অবজার্ভ করা হবে, সেই ব্যাপারে যে ভাবনা চিন্তা করা হয় বা যে ডিসিশন নেওয়া হয়, সেখানেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমি এবং আমার সহকর্মীরা আছেন। আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন করে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স চালু করেছি। এখানে আমরা এই 3 জন অধ্যাপক আছি, প্রথমে চালু হয়েছে। এখানে আমরা এমএসসি কারিকুলাম আমরা শুরু করেছি, যেখানে এমএসসি ইন অ্যাস্ট্রোফিজিক্স, যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম দেয়া হচ্ছে। এমএসসি ইন অ্যাস্ট্রোফিজিক্স সেই প্রোগ্রামটা আমাদের শুরু হয়েছে এবং এবছরই আমাদের প্রথম আমরা যে কোর্স শুরু হয়ে গেছে। আমাদের 9 জন ছাত্রছাত্রী এবছর এই এমএসসি প্রোগ্রামে জয়েন করেছে। আমরা আশা করব যে এই প্রোগ্রামটির মাধ্যমে অনেক বেশি স্টুডেন্ট আমরা পাবো। রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বর্তমানে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়। নমস্কার।
কাজেই আমি একটু গৌতম বাবুকে বলবো মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের ব্যাপারে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এবং ওভারঅল যে রিসার্চ কমিউনিটি, বৈজ্ঞানিক কমিউনিটি কি ভাবছেন সে বিষয়ে একটু বলা। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের এবছর হলো ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী চলছে। আমাদের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৮ সালে ২৫শে জানুয়ারি এবং আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য সত্যেন্দ্রনাথ বসু। আমাদের যে ম্যান্ডেট সেই অনুযায়ী আমরা দীর্ঘদিন ধরে মানে ৭৫ বছর ধরে আমরা জ্ঞানবিজ্ঞান পত্রিকা প্রকাশ করে চলেছি এবং ছাত্রছাত্রীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান প্রসারের চেষ্টা করি, কারণ আমরা বিভিন্ন বইও প্রকাশ করি। এই অনুষ্ঠানটাতে আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা ছাত্রদের জন্য, স্কুলের ছাত্রদের জন্য আমরা আয়োজন করেছি, যাতে তারা আসে এখানে এবং দূর দূর থেকে এসেছে, বর্ধমান থেকে, খুব দূর না হলে অন্তত কিছুটা দূর থেকে এসেছে। সেন্ট জেভিয়ার্স কলেজ হচ্ছে এই ন্যাশনাল স্পেস সায়েন্স এক্সিবিশনের আউটরিচ পার্টনার এবং আমি আউটরিচ কোঅর্ডিনেটর। তো আমাদের কলেজে একটা বড় অ্যাস্ট্রোফিজিক্স স্পেশালাইজেশন আছে এমএসসিতে। আমি বেসিক্যালি রিলেটিভিস্টিক অ্যাস্ট্রোফিজিক্স এবং রিলেটিভিস্টিক গ্র্যাভিটিতে গবেষণা করি এবং আমার পিএইচডি স্টুডেন্টসও আছে যারা গবেষণা করে। তো এই যে পোস্টারটা আছে এখানে মেইনলি অ্যাস্ট্রোফিজিক্সের কাজগুলো উপর দিকে আছে, কারণ যেহেতু এই সিম্পোজিয়ামটা স্পেস সায়েন্স এবং অ্যাস্ট্রোফিজিক্সের উপরে। তবে এখানে নিচে আমার মেজর রিসার্চ প্রজেক্টে যেটা আছে এই মুহূর্তে চলছে সিএসআইআর-এর, সেই প্রজেক্টের পাবলিকেশন কিছু ওখানে দেওয়া আছে যে লোকে যদি আগ্রহী হন। এছাড়াও আমাদের কলেজে অবজারভেটরি আছে। আমরা বোথ সোলার অবজারভেশন অ্যাজ ওয়েল অ্যাজ নাইট স্কাই অবজারভেশন করি। স্টুডেন্টরা কিন্তু এমএসসি স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করেন এবং এই দিককার যে ডিসপ্লেটা আছে, পোস্টারটা আছে, এখানে কিন্তু আমাদের এমএসসি স্টুডেন্টরা যে এক্সপেরিমেন্ট করে ওদের এমএসসি কোর্সের মধ্যে সেই এক্সপেরিমেন্ট সম্বন্ধে কিছু ছবি এবং জাস্ট এক্সপ্লেনেশন আছে। ইন অ্যাডিশন উই অলসো ডু আউটরিচ প্রোগ্রামস। তো এই পোস্টারটাতে আমরা কী ধরনের আউটরিচ করি টু স্কুল স্টুডেন্টস সেইগুলোর সম্বন্ধে কয়েকটা ডিসপ্লে আছে। আমাদের যে ফাদার লাফন্ট অবজারভেটরি আছে, অবজারভেটরির কাজ দিয়ে আমরা কাজ স্টার্ট করেছি। আমাদের প্রফেসর স্যার হাইলি ইনভলভড আছেন। আমাদের 14 ইঞ্চ টেলিস্কোপ আছে যেখানে এইচডি একটা কোয়ালিটি ছবি আছে, ওটার নাম হচ্ছে সেলিস্ট্রন টেলিস্কোপ। এই টেলিস্কোপ দিয়ে আমরা অনেক কটা কাজ করেছি। ফর এক্সাম্পল স্টার্টিং উইথ দ্য M13 টেলিস্কোপ। M13 স্টার্টটা যখন লকডাউনের টাইম ছিল, উই হ্যাড আ ক্লিয়ার স্কাই, তখন পলিউশন কম ছিল, তো আমরা একটা ভালো করে ক্লিয়ার অবজারভেশন পেয়েছিলাম। তো আমরা এখানে সোলার কনস্ট্যান্ট মেজারমেন্ট, আর্টিফিশিয়াল স্টার, কালার, টেম্পারেচার অনেক এক্সপিরিয়েন্সও করেছি আমাদের প্রফেসরসের আন্ডারে। আর তাছাড়া আমরা আরেকটা ছোট্ট জিনিস জানি যে হাইট অফ দ্য লুনার মাউন্টেন্স, এটা একটা খুব সহজ ছোট্ট জিনিসকে আমরা আমাদের টেলিস্কোপ ইউজ করে আমরা স্টুডেন্টরা করেছে। আর এটা ফাদার, আমাদের অবজারভেটরির নামটা হচ্ছে ফাদার লাফোন নামে। উনি আজ থেকে প্রায় 300 বছর আগে উনি একটা প্রেডিকশন করেছিলেন। তখনকার সময়ের জন্য এটা অনেকটাই অ্যাডভান্স ছিল। যেটা সাইক্লোন হয়েছিল কলকাতা, সেটাতে অনেক জীবন বাঁচানো গেছিল ওনার সেই প্রেডিকশনের ইয়েতে। উনি একজন এক্সট্রাঅর্ডিনারি টিচার ছিলেন ফিজিক্স ডিপার্টমেন্টে। ওনার স্মরণেই এই অবজারভেটরি। আর আমরা চেষ্টা করছি সেটা যাতে আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমাদের আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে। আমি সৃঞ্জনা রাও, আমি আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস নৈনিতাল থেকে। বীরেন্দ্র যাদব ফ্রম এরিস। আমি অর্জুন দা, আমিও এরিস থেকে। তো আমরা আজ এখানে সায়েন্স সিটিতে রয়েছি আমাদের এরিসের ব্যাপারে কিছু এক্সিবিট দেখানোর জন্য। এরিসে অনেক ধরনের রিসার্চ হয়, তার মধ্যে থেকে একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, যাকে তারাভৌতিক বিজ্ঞানও বলা হয়। তো আমরা এখানে এক্সিবিট করেছি কী কী ফেসিলিটিস এরিসে অ্যাভেলেবেল রয়েছে। যেমন 104 সেন্টিমিটারের সম্পূর্ণানন্দ টেলিস্কোপ রয়েছে, ইন্ডিয়ার গর্ব 3.6 মিটারের দেবস্থল টেলিস্কোপ রয়েছে এবং ইত্যাদি অনেক ফেসিলিটিস রয়েছে যেগুলো অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটমসফেরিক সায়েন্সেসে ইউজ করা হয়।
আমরা এখানে একটা ছোট টেলিস্কোপ দেখিয়েছি যার অ্যাপারচার অ্যারাউন্ড 3 সেন্টিমিটারের মতো, 3.5 সেন্টিমিটারের মতো, যেটা আমরা ফোকাস করেছি একটা দূরের অবজেক্ট। শিশুদেরকে এটা দেখানোর জন্য যে টেলিস্কোপ ইউজ করে আমরা দূরের জিনিসকে কিভাবে ফোকাস করে সামনের দিকে দেখাতে পারি। We also operate India's biggest optical telescopes. You can see behind me the 3.6 meter Devasthal optical telescope. We also have an international liquid mirror telescope, which is a very novel kind of design where instead of a mirror, liquid mercury is used to design the telescope. So we are here to tell people and students about our facilities, how science works and how astronomers work. This is also hosting a sports cell for Aditya L1, which will be our India's first space mission, which will observe the sun from L1 point. So the main aim of this Aditya support cell is to introduce the students like from MSc and PhD students from all over India to explain what science, data science Aditya L1 will carry out. আমি সৌভিক দাস, আইজার কলকাতার। এখানে আমরা লেন্স লয়ের ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্প্রিংয়ের সাথে কিছু বস্তু ঝুলে আছে, আর এইখানে কিছু ম্যাগনেট রয়েছে, আর এইখানটায় আমরা কিছু তারের কয়েল দেখতে পাচ্ছি। এবার আমি যদি এই বস্তুটাকে এইভাবে টেনে ছেড়ে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে লাইট জ্বলছে, অথচ লাইটের অন্য কোনো সোর্স নেই। তাহলে এই লাইটটা আসছে কী করে? না, একটা যদি আমি চুম্বক নিই, তাহলে চুম্বক থেকে সবসময় কিছু চৌম্বকীয় বলরেখা বেরোয়, যেগুলো সম্ভবত মানে এটা যদি নর্থ পোল আর এটা সাউথ পোল হয়, তাহলে এখান থেকে বেরিয়ে এইখানটায় সাউথ পোলে ঢুকে যাবে। তার মানে ওর যে চৌম্বকীয় বলরেখাটা সবসময় এর তল বরাবর এইভাবে যেতে থাকবে। এবার এই তারটাকে আমি যদি দেখি, প্রথমেই তারের মধ্যে দিয়ে কোনো চৌম্বকীয় বলরেখা যাচ্ছিল না। এবার আমি যখন এটাকে টেনে নিয়ে আসছি আস্তে আস্তে ওর মধ্যে চৌম্বকীয় বলরেখাগুলো ঢুকছে, আর যখনই চৌম্বকীয় বলরেখাগুলো ঢুকবে তখনই এই তারগুলোর ওপরে চুম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে। এবার আমরা নিউটনের প্রথম সূত্র যদি আমরা দেখি, যে কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, সে সবসময় নিজের আগের অবস্থাটাকে ধরে রাখার চেষ্টা করে। তাই যখন এর ওপর চৌম্বকীয় বল আসছে, তখন এ কী করবে, সেটাকে প্রতিহত করার জন্য একটা ইলেকট্রিক ফোর্স তৈরি করবে, যেটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলি। সেই ইলেকট্রিক ফোর্সটা এখানটায় লাইট জ্বালাবে। আমি যদি দেখি, তো এই লাইটটা এভাবে জ্বলছে। ঠিক এই বিষয়টা ইউজড হয় প্রত্যেকটা ডায়নামোতে। মানে আমরা যখনই বিদ্যুৎ উৎপাদন করি, ঠিক একই কাজ আমরা করে যাই। মানে একটা তারের মধ্যে দিয়ে একটা চৌম্বক ক্ষেত্রকে আমরা বারবার নিয়ে আসি, এর জন্য আমরা বিদ্যুৎ তৈরি হয়। আমাদের পৃথিবীর চারপাশের আবহাওয়ার সম্বন্ধে আমরা রিসার্চ করি। আমাদের পৃথিবীর চারপাশের আবহাওয়াটা নিয়ন্ত্রণ করে সূর্য। সূর্যকে আমরা সবসময় আমাদের ছোটোবেলায় পড়ানো হয়েছে যে সূর্য এবং পৃথিবী একটা মহাকর্ষ বলের দ্বারা নিজেদের মধ্যে পৃথিবী সূর্যের চারিপাশে আবর্তিত হয়, এবং তার জন্য আমরা ঋতু কাল দেখে থাকি। কিন্তু সেটাই শেষ নয়, সূর্যের যে চৌম্বক ক্ষেত্র তারও একটা প্রভাব আছে আমাদের পৃথিবীর বাইরের যে আবহাওয়াটা তার উপর। তো আমরা কম্পিউটারের মাধ্যমে সূর্যের থেকে যে বায়ু, সৌর বায়ু আমাদের দিকে ধেয়ে আসছে, যার গতিবেগ অন্ততপক্ষে 400 কিলোমিটার প্রতি সেকেন্ডে, যেটা একটা ম্যাগনেটাইজড প্লাজমা, সেটা যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র তার আশেপাশে কীরকম তার পরিস্থিতি তৈরি করে, সেইটা সম্বন্ধে আমরা কম্পিউটেশনালি রিসার্চ করি। আমাদের কম্পিউটেশনাল মডেল আছে তার উপর। শুধু সৌর বায়ুই নয়, সূর্য থেকে করোনাল মাস ইজেকশন, সেটাও যখন ধেয়ে আসে, সেগুলো আরও বেশি শক্তিশালী হয় সৌর বায়ুর থেকে। তার গতিবেগ অন্ততপক্ষে 1000 কিলোমিটার প্রতি সেকেন্ড হয়ে যায়। সেই করোনাল মাস ইজেকশন যখন ছুটে আসে, সেগুলো কি ক্ষতি করতে পারে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে বা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে, সেগুলো আমরা কম্পিউটেশনাল সিমুলেশনের মাধ্যমে দেখি। এর পাশাপাশি আমরা মেশিন লার্নিং ইউজ করে কম্পিউটারকে শিখিয়েছি যে সূর্যের প্রতিনিয়ত ছবি তুলে সেই ছবি থেকে আমাদের বলা যে সূর্য থেকে কখন একটা ফিলামেন্ট বাইরে বেরিয়ে আসবে। তো এটা একটা বিশাল বড় আবিষ্কার আমাদের সেসির,
যেখানে আমরা মেশিন লার্নিংয়ের মাধ্যমে কম্পিউটারকে শেখাতে পেরেছি যে কম্পিউটার প্রতি মুহূর্তে সূর্যের ছবি দেখবে এবং সূর্যের ছবি দেখে আমাদের বলে দেবে যে এই মুহূর্তে সূর্য থেকে একটা ফিলামেন্ট বেরিয়ে আসবে। এটা সম্পূর্ণভাবে ভারতবর্ষে সেসিতে বানানো প্রযুক্তি দিয়ে এটা তৈরি করা হয়েছে। স্পেস একটা খুব বড় বিরাট অপরচুনিটি ফর ইয়াংস্টার্স ফর দেয়ার ফার্দার ক্যারিয়ার, ফর দেয়ার ক্যারিয়ার, ফর দেয়ার ফিউচার। অ্যান্ড এই চেষ্টায় যে আমাদের SIA ইন্ডিয়াও একটা ছোট্ট ইনিশিয়েটিভ আরম্ভ করেছে ফর ট্রেনিং অফ ইয়াংস্টার্স। We basically created this to be a facilitator for the promotion of space program and space activities in the country. I'm really happy to be in Calcutta. We highly regard Calcutta as a knowledge capital and science city of India. And the Space Science Symposium being held in Calcutta this week is very apt because lot of activities are going on in the field of space in the country in the last couple of years. So our main motivation is to do research in astronomy and astrophysics, and for which we have a center in Bangalore where we host all the astronomers, the faculty, the PhD students, postdocs and other scientists who are doing astronomy research in our institute. We also have 5 field stations across India. We have a radio observatory in Gauribidnur, which is also near Bangalore in Karnataka. We have an instrument development lab in Hoskote near Bangalore. We also have observatories across the country. We have the Kodaikanal Solar Observatory in Tamil Nadu, which is more than 100 years old, which looks at the sun every day. We have the Vainuappa Observatory in Kavalur, also in Tamil Nadu, which focuses on looking at the night sky. We then have the Gauribidur telescope in Bangalore, and then we have the Ladakh. We have the Indian Astronomical Observatory in Ladakh, in Hanle, which is around 6 hours from Leh, which is the highest observatory in India, and we have 2 optical telescopes and 2 gamma ray telescopes there in collaboration with other institutes. The Hanle observatory is not only the highest observatory in India, but it also has the best skies in India in terms of quality, and therefore a new venture we are doing along with the Ladakh administration is to declare the surrounding area as the Hanle Dark Sky Reserve. IIA তে প্রধানত মহাকাশ গবেষণার জন্য একাধিক কাজকর্ম করা হয়। সেখানে একাধিক যন্ত্রপাতি তৈরি এবং সঠিকভাবে তার পর্যবেক্ষণ এবং সেই তথ্যগুলিকে সঠিকভাবে বিশ্লেষণ করে মহাকাশ গবেষণা সংক্রান্ত একাধিক বিষয় ভারত অনেক নতুন তথ্য সম্পর্কে জানতে পেরেছে। সারা ভারত জুড়ে অনেক স্থানেই IIA এর গবেষণাগার আছে, যেমন কর্ণাটক এবং বেঙ্গালুরুতে অন্যতম। ইদানিংকালে IIA একটি 30 মিটার টেলিস্কোপের তৈরির কাজে অংশ নিয়েছে। This is a spectroscope that we use to detect the spectral bandwidth of the wavelength we are receiving. So here we have here is a slit, so the light passes through it, and here we have a diffraction grating. So after that we see the different kind of spectrums through this hole. So this is basically used for detection of different kind of sources that we are using, like fluorescent source or incandescent source or other type of light source that we are using, and by detecting the spectrum from here we can identify what kind of source we are using. দর্জি আংচুক প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের একজন সাম্মানিক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র তার কাজের জন্য, এবং এই অসাধারণ কাজ সারা পৃথিবীর অসংখ্য ম্যাগাজিন এবং সংস্থায় ছড়িয়ে পড়ছে। আমরা তার জন্য অসম্ভব গর্বিত। মাই কোয়েশ্চেন ইজ হোয়াট মোটিভেটেড ইউ টুয়ার্ডস দিস ফিল্ড? Thank you. Basically, it was the beautiful landscape of Ladakh, and also the camera technology, which was very much advanced, which became after 2010. And I happened to meet this astrophotographer who had come for just few days. His name is Mr. Ajay Talwar, and he was clicking so beautiful pictures of the nightscape, which is the night sky and the landscape of Ladakh. He inspired me, and this is what actually got me caught into the world of astrophotography. And from then on I thought because he's coming for a few days and he's doing so much beautiful work, then me being at Ladakh, why can't I take better photographs and
obviously I learned a lot from him. Being in an astronomical observatory, it's not taking astrophotography is not my job, but it became as a hobby, and which I thoroughly enjoyed. And this basically my ambition to connect the nightscape, that is the land and the stars, actually helped me propagate and in fact inspired me to help people getting more connected with the night sky, and thus the promotion of astronomy began, and I really enjoyed my journey till then. What is your experience working in Hanle Observatory, and also you are working on reducing the light pollution and everything there happening in Ladakh? Tell us that experience of yours. So what happened initially when I took some pictures of the beautiful monastery in Leh, and then later on when I tried to repeat it, it did not happen, and I was actually stumbled and I was like very much I got tense why it should happen. Basically I had better gears and better camera, but then the photographers were not coming. So slowly I realized that with the advent of modern day lighting, all the monastery was getting lighted up like anything, and then the same thing was spoiling the nightscape. So that prompted me to think about what if, because all the observatories they are being made at a remote location like Hanle. So what happens is that like if we lose the same place, then what will happen? So this prompted us to think, and slowly we decided to convert Hanle village, which is the home to the Indian Astronomical Observatory, as a dark sky sanctuary. Nirji, congratulations on getting that honorary position in Indian Astronomical Union. What is your experience? How are you feeling? Yeah, actually it definitely elated me when I got the news, and it is a very good experience, and I'm thoroughly enjoying my role in propagation of astronomy, and I will continue to do so. Thank you very much for giving us time, and we congratulate you on behalf of Kolkata Doordarshan.